আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ক খ এর যে সাজেশনমূলক ক্লাসটা আমরা শুরু করছিলাম, ভেক্টর তো শেষ হয়ে গেছে। আজকের ক্লাসে নিউটনের বলবিদ্যা হেভি ইম্পর্টেন্ট ক খ গুলো শেষ করে ফেলবো। তো সর্বপ্রথম যে কটা পড়ব সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ কাকে বলে। দেখো, যত সংজ্ঞার মধ্যে কৌণিক শব্দটা দেখবা সব কয়টার মধ্যে অবশ্যই ঘূর্ণায়মান শব্দটা সবার প্রথমে থাকবে। তাহলে কি বলবা যে ঘূর্ণায়মান কোনো বস্তুর, ঘূর্ণায়মান কি হয়? একটা বস্তুই তো হয়, তাই না? ঘূর্ণায়মান কোনো বস্তু কণার অবস্থান ভেক্টর অর্থাৎ ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব এবং বস্তু কণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তাহলে তোমাকে আগে জানতে হবে কৌণিক ভরবেগের বেসিক ফর্মুলা কি। তো কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে। তাহলে এল এর বেসিক ফর্মুলা হচ্ছে আর ক্রস পি। তার মানে তোমাকে আগে পরিচয় দিতে হবে কার? রৈখিক যেই ভরবেগ আছে সেটার সাথে ব্যাসার্ধ ভেক্টরের গুণফলের। আসসালামু আলাইকুম। ক খ এর আরেকটি সাজেশনমূলক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বিগত ক্লাসে ভেক্টর কিন্তু একবারে পুরো ফুল শেষ করে ফেলছিলাম। আজকে নিউটনের বলবিদ্যা হেভি ইম্পর্টেন্ট ক খ গুলো শেষ করে ফেলবো। সর্বপ্রথম যেই প্রশ্নটা সলভ করব, কৌণিক ভরবেগ কাকে বলে। দেখো, যত সংজ্ঞার মধ্যে কৌণিক শব্দটা দেখবা সব কয়টাতে ফার্স্টে কি থাকবে? ঘূর্ণায়মান শব্দটা থাকবে। তো ঘূর্ণায়মান কি হয়? কোন একটা বস্তু হয়। তাহলে ঘূর্ণায়মান কোন বস্তু কণার অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে আমরা ধরো আর দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? হ্যাঁ, অবস্থান ভেক্টর অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব। অবস্থান ভেক্টর যে কথা, আর কোন একটা বস্তু যখন ঘুরতে থাকে কোন একটা অক্ষের সাপেক্ষে তার দূরত্ব একই কথা, মানে আর। এই আর ভেক্টর এবং বস্তু কণার রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগকে আমরা প্রকাশ করে থাকি পি দিয়ে। এইটার ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তার মানে কি? তার মানে হচ্ছে কৌণিক ভরবেগের বেসিক ফর্মুলা হলো আর ক্রস পি। তাহলে যে ব্যক্তি ফর্মুলাটা মুখস্থ পারে সে অবশ্যই সংজ্ঞাটাও পারবে পরীক্ষার হলে লিখতে, তাই না? খুবই সিম্পল। প্রথমত কি, কৌণিক শব্দটা দেখে তুমি ঘূর্ণায়মান লিখবা। ঘূর্ণায়মান কি হয়? কোন একটা বস্তু হয়। তাহলে ঘূর্ণায়মান কোন বস্তু, এখন বস্তু যে ঘুরতেছে একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে কি বলবা? কোন ঘূর্ণায়মান কোন বস্তু কণার অবস্থান ভেক্টর অর্থাৎ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে যে দূরত্বটা সেটা হচ্ছে আর, এবং এবং রৈখিক যে ভরবেগ আছে পি, এই দুইটার যে ক্রস গুণফল আছে বা ভেক্টর গুণফল বলে থাকেন, যেটাকে আমরা ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। 2 নাম্বার যে কটা ছিল সেটা হচ্ছে টর্ক কাকে বলে। টর্ক হচ্ছে অ্যাকচুয়ালি কৌণিক বল। তাহলে টর্ক টাউ, এটাকে আমরা এভাবে প্রকাশ করব আর ক্রস এফ। তাহলে দেখো হুবহু আগেরটাই, শুধু পি এর জায়গায় এফ বলবা, ঠিক আছে? মানে বল বলবা আর কি। ওকে, আচ্ছা। চক্রবর্তীর ব্যাসার্ধ কাকে বলে? চক্রবর্তীর ব্যাসার্ধ হইতেছে গিয়ে কে। তো এটা চলো আমরা পরিচয়টা শিখি। যে কোন জিরো বস্তুর সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, মানে কি? ধরো এটা একটা বস্তু, এখানে অনেকগুলো ভর আছে, সবগুলোকে ধরো আমি কি করলাম? কেন্দ্রীভূত করলাম, অর্থাৎ মাঝখানে নিয়ে আসলাম। এই মাঝখানে নিয়ে আসলাম। এটা ধরো 2 গ্রাম, এটা ধরো 1 গ্রাম, এটা ধরো 1 গ্রাম, এটা ধরো 1 গ্রাম, এটা ধরো 2 গ্রাম, এটা ধরো 3 গ্রাম, এটা ধরো 4 গ্রাম, সব মিলায় ধরো হলো গিয়ে 500 গ্রাম। তাহলে যদি আমি 500 গ্রামকে মাঝখানে নিয়ে আসতে পারি তাহলে এটা হবে আমার টোটাল এম। হ্যাঁ, সামেশন অফ এম, ঠিক আছে? যদি আমি টোটাল এম বের করতে পারি, তবে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তা ভ্রামকের সমান হয়। যদি আমি মাঝখানে নিয়ে আসি, যদি আমি এমটাকে সামেশন অফ এম বানায়া মাঝখানে নিয়ে আসি, এবং এই যে কণাটার, এই কণাটার জড়তার ভ্রামক, এই কণাটার জড়তা ভ্রামকের সমান হয়, ঠিক আছে? জড়তা ভ্রামকের যদি সমান হয়ে যায়, হ্যাঁ, ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তা ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু কণার লম্ব দূরত্বকে চক্রবর্তীর ব্যাসার্ধ বলবে, ঠিক আছে? তাহলে মূল কনসেপ্ট কি ছিল? জড়তা ভ্রামকের সমান হওয়া। কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল কাকে বলে? চলো আমরা সংজ্ঞাটা শিখে আসি। সমদ্রুতিতে বৃত্তপথে আবর্তনরত। সো কেন্দ্র বিমুখী হইতে গেলে, কেন্দ্রমুখী বলো কেন্দ্র বিমুখী বলো, তোমাকে অবশ্যই বৃত্তপথে আবর্তিত হইতে হবে আগে, ঠিক আছে? আবর্তনরত বস্তুর উপর অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে একটি অলিক বল ক্রিয়া করে। অলিক মানে কি? যে বলটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, হ্যাঁ, এটা আছে বলে আমাদেরকে মনে হয়, একে কেন্দ্র বিমুখী বা অপকেন্দ্র বল বলা হয়। তারপর 5 নাম্বার কোশ্চেন, বলের ঘাত কাকে বলে। দেখো, ঘাত বল আর বলের ঘাতের মধ্যে বেসিক পার্থক্য হলো বলের ঘাত হইতেছে গিয়ে যে সূত্র কি এফ ইন্টু টি। তার মানে বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল সেটাকে আমরা যে বলে থাকি সহজ বাংলা ভাষায়। চলো বইয়ের ভাষায় শিখি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল মানে এফ,
এবং বলের ক্রিয়াকালের গুণফল মানে টি, এই দুটোর গুণফলকে আমরা বলের ঘাত বলতে আসছি। স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষ দুই প্রকার, একটা স্থিতিস্থাপক আর একটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে হলো যে সংঘর্ষ হওয়ার আগে মোট যে গতি শক্তিটা ছিল আর পরে মোট যে গতি শক্তি যদি দুটো সমান হয়ে যায় তাহলে সেটা স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে সেটা অস্থিতিস্থাপক। এটার কিন্তু বড় বড় দুটো সূত্র আছে, এগুলো মুখস্থ করে রাখো, ম্যাথের জন্য কাজে লাগবে। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ তোমাদের হয়ে গেল। তারপর কি দ্বন্দ্ব কি? কোন দৃঢ় বস্তুর দুটি ভিন্ন বিন্দুতে সমান মানের দুটি বলে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করাই হচ্ছে দ্বন্দ্ব। মানে কি, যে ধরো একটা বস্তু আছে, হ্যাঁ, দুটি ভিন্ন বিন্দুতে, মানে ধরো এটা হচ্ছে বিন্দু 1, এটা ধরো একটা বিন্দু 2, সমান মানে দুটি বলে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করা। ধরো এদিকে একটা বল কাজ করতেছে F1, এদিকে ধরো বল কাজ করতেছে F1, এই পুরো সিস্টেমটাকে আমরা দ্বন্দ্ব বলবো। তারপরে কি এক পাউন্ডাল কাকে বলে? দেখো তোমরা অনেকে পাউন্ড এবং পাউন্ডালের মধ্যে গোলায় ফেলো, আমরা সেটা আজকে ক্লিয়ার করে ফেলবো। যে বল 1 পাউন্ড ভর বিশিষ্ট, 1 পাউন্ড ভর বিশিষ্ট, তার মানে ভরের একক, ভরের এস একক বলি না, শুধু একক বলছি পাউন্ড, ঠিক আছে? তাহলে পাউন্ড কিসের একক? ভরের একক। একটি বস্তুতে প্রযুক্ত হয় 1 ফুট পার সেকেন্ড স্কয়ার, এটা কিসের একক বলো তো? এটা ত্বরণের একক। হ্যাঁ, এত ত্বরণ সৃষ্টি করে তাকে 1 পাউন্ডাল বলে। তাহলে পরিচিত পরিচিত লাগতেছে? তুমি বলের সাথে কার গুণ করছো বলো তো? এই যে ত্বরণের সাথে তুমি কার গুণ করছো? ত্বরণের সাথে তুমি গুণ করছো হচ্ছে ভরের সাথে, ঠিক আছে? এটা ভর আর এটা ত্বরণ, তার মানে এম এ গুণ করে তুমি যে ভ্যালুটা পাইছো সেটা নিশ্চয়ই এফ। তাহলে এফ, এফ এক ধরনের বল, ঠিক আছে? এফ কি? বলেরই পরিচয়। তাহলে আমরা এটা বলতে পারি যে সংজ্ঞাটা শিখতেছি এটা নিশ্চয়ই এফ এরই কোন একটা একক, তার মানে পাউন্ডাল হলো বলের একক, ঠিক আছে? তাহলে এভাবে বলতে পারি যে বলের একক হচ্ছে পাউন্ডাল। তাহলে পাউন্ডাল এবং পাউন্ডালের মধ্যে ক্লিয়ার হয়েছে? যদি বলের একক বলে তখন হবে পাউন্ডাল, আর যদি ভরের একক বলে তখন হবে পাউন্ড। ওকে, আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি টুইস্টার প্রশ্নে, যে ভরবেগের সংরক্ষণ নীতি বা নিত্যতার সূত্রটা বিবৃত করো। এটার ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সূত্রটা হচ্ছে এরকম, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটা ম্যাথমেটিক্যাল সূত্র লেখা দিলাম, পরীক্ষা আসলে মানগুলো দিয়ে দিবে, ডিরেক্টলি বসে অঙ্ক করে ফেলতে পারবা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, দেখো ভরবেগের পরিবর্তন মানে কি, তোমার ধরো পরবর্তী ভরবেগ mv আর আদি ভরবেগ mu, তাহলে এটার পরিবর্তনটা কত? এটা পরিবর্তনটা হচ্ছে mv মাইনাস mu, আর হার মানে কি টি দিয়ে ভাগ করে দেওয়া, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক মানে কি? f এর সমানুপাতিক, ঠিক আছে? পরবর্তীতে প্রপোর্শন উঠায় ফেলে একটা কনস্ট্যান্ট কে আসে, সেই কে এর মান 1, পরে কোনাকুনি গুণটুন করলে আমরা পেয়ে যাব ft সমান সমান m ইনটু v মাইনাস u। এগুলো দিয়ে ম্যাথ আছে। তো আমাদের এখানে ভরবেগের যে সূত্র চাইছে এইটাই ভরবেগের সূত্র, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণের সূত্র, এটা থেকে এটা প্রমাণ করা যায়। আচ্ছা, তারপরে কি 2 নম্বর প্রশ্নটা হলো কেন্দ্রমুখী ত্বরণ বলতে কি বোঝায়, ঠিক আছে? যে বা কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? যেহেতু আমরা ক শিখতেছি, শূন্য বা শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে কেন্দ্র স্থির রেখে, তার মানে তুমি কেন্দ্রটাকে ফিক্স রাখবা। কোন বস্তু চক্রাকারে ঘূর্ণনশীল হলে, আগেই বলছিলাম কেন্দ্রমুখী বলো কেন্দ্র বিমুখী বলো, অবশ্যই সেটা চক্রাকারে ঘুরতে হবে। বস্তুর কেন্দ্র অভিমুখে যে প্রযুক্ত, কেন্দ্র অভিমুখে মানে কি, ধরো একটা বস্তু এখানে ঘুরতেছিল, সেটা কেন্দ্রের দিকে যেহেতু এটা একটা ত্বরণ, আমরা কি শিখতেছি? ত্বরণ শিখতেছি। ত্বরণের বেসিক কি? ত্বরণের বেসিক হচ্ছে বেগ বৃদ্ধির হার, এই যে ডিভি বাই ডিটি, বেগ বৃদ্ধির হার। তাহলে আমরা কি বলবো? যে প্রযুক্ত বেগ বৃদ্ধির হার সৃষ্টি হয় তাকেই কেন্দ্রমুখী ত্বরণ বলে, তাকেই কেন্দ্রমুখী ত্বরণ বলে, ঠিক আছে? তাহলে 2টা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বল কাকে বলে? দেখো বল মানে হচ্ছে এফ, তাহলে এফ এর পরিচয় নিশ্চয়ই আমরা কিভাবে দিতে পারি? আমরা এম এ দিয়ে দিতে পারি, আবার চাইলে আমরা বেসিক সংজ্ঞা দিতে পারি। এটা কিন্তু বেসিক সংজ্ঞা না, এটা হচ্ছে ফর্মুলা থেকে। যে বাহ্যিক কারণ বস্তুর গতি বা স্থিতি অবস্থা পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে। এই সংজ্ঞাটা আমরা পাইছি নিউটনের প্রথম সূত্র থেকে। নিউটন স্যার কি বলছিলেন? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু গতিশীল থাকে। এখানে এটাই কিন্তু বলছে যে বলের পরিচয়টা হচ্ছে সে যদি প্রযুক্ত হয় সে স্থিরকে গতি বানায় আর গতিকে সে স্থির বানায়, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর কোশ্চেন হচ্ছে মৌলিক বল কাকে বলে? যে সকল বল মূল বা অকৃত্রিম, অর্থাৎ অন্য কোনো বস্তু থেকে উৎপন্ন হয় না, তাকে মৌলিক বল বলে। আমরা জানি প্রকৃতির মৌলিক বল কিন্তু 4টা আছে, হ্যাঁ, এগুলো তোমরা খুব ভালো মতো পড়ে নিবা, বিশেষ করে যাদের মেডিকেল ইচ্ছে। এগুলো এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, হ্যাঁ, যে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে দুর্বল বল, হ্যাঁ, তারপর হচ্ছে
সবল নিউক্লিয় বল। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ভরবেগের সংরক্ষণ যে সূত্র ছিল সেটারই। ঘাত বল কাকে বলে? বলের ঘাত আমরা শিখছি, ঘাত বল কিন্তু শিখি নাই। ঘাত বলটা আসলে কি, যে ওইটার মতোই, তবে এখানে এফ কে ইন্ডিকেট করতেছে আর ওটাকে জে কে ইন্ডিকেট করছিল, যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। তার মানে জে ইকুয়াল টু এফ টি যে শিখছিলাম, সেই এফটা যদি খুব বড় মানের হয় আর টিটা যদি খুব ছোট মানের হয়, তাহলে সেই এফটাকেই ঘাত বল বলবো। কেন্দ্রমুখী বল অলরেডি শিখছি, প্রশ্ন রিপিট হয়ে গেছে। কণিক ভরবেগের নিত্যতার সূত্রটা বিবৃতি করো, এটাও রিপিট হয়ে গেছে। এই দুটো অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিও। মৌলিক বল কত প্রকার ও কি কি? তো মৌলিক বল হচ্ছে 4 প্রকার, অলরেডি আমি তখন মুখে মুখে এটা বলে ফেলছিলাম, ঠিক আছে। 1 মহাকর্ষ বল, 2 তড়িৎচুম্বকীয় বল, 3 সবল নিউক্লিয় বল এবং 4 হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। নেক্সট যে প্রশ্নটা আমরা চলে যাব সেটা হচ্ছে অনুধাবনমূলক, 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে ঘোড়ার আরোহী সহ গাড়ির সামনের দিকে এগোয় কি করে? দেখো, আমরা তো পরীক্ষা ঘোরা রাখতে পারবো না, কিন্তু আমরা উপাংশ দিয়ে পুরোটা ব্যাখ্যা করতে পারবো। চিত্র এঁকে জাস্ট আনুভূমিক, উল্লম্ব আর ঘর্ষণ এগুলা লিখে লিখে। দেখো ফার্স্টে কি লিখবা, গাড়িটিকে সামনের দিকে চালাবার জন্য ঘোড়া মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করে। মানে যদি চিত্র আঁকার চেষ্টা করি, এটা ধরো ভূমি, ঠিক আছে। তো ঘোড়া কি কাজ করলো? তির্যকভাবে ধরো বল প্রয়োগ করলো। তাহলে ভূমিও কি করবে? ভূমিও কি করবে? সেও তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। তাহলে বিপরীত দিকে মানে এই বরাবর। এই যে লাল যে বলটা, সেটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতেছি, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। এই বরাবরটাকে আমরা দিচ্ছি এফ এইচ, হরাইজন্টাল, ঠিক আছে, আনুভূমিক উপাংশ। এটা হচ্ছে এফ বি, ভার্টিক্যাল উপাংশ, ঠিক আছে। এখানে এইটাই লিখছে যে আমরা বল প্রতিক্রিয়া বল এটা আর, হ্যাঁ, প্রয়োগ করা হয়। এই বলকে আমরা আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশকে যথাক্রমে এফ এইচ এবং এফ বি উপাংশে বিশ্লেষণ করতে পারি। উল্লম্ব উপাংশ যে এফ বিটা, এটা কি করবে? ওজনকে প্রশমিত করবে। তাহলে এফ বিটা বাতিল, ঠিক আছে, এফ বি চলে গেছে। বাকি হলো কি এফ এইচ। এখন তোমার প্রশ্ন হতে পারে, তাহলে তো ভাই এফ এইচ দিয়ে নিশ্চয়ই সামনে আগাবে। তো কাহিনী আছে, সবকিছুতে ঘর্ষণ কাজ করে। ও যে মাটিতে বাড়ি মারতেছে, ওইখানে একটু উঁচা উঁচু হয়ে আছে, ঠিক আছে। তো ওটার সাথে অবশ্যই ঘোড়ার যে পায়ের পাতা আছে অথবা চাকা বলো, চাকার তো একটা ঘর্ষণ আছে। তো এই ঘর্ষণের ফলে সে পিছনের দিকে একটা বল অনুভব করবে, পিছনের দিকে একটা ধরো ঘর্ষণ বল এফ অনুভব করবে, ঠিক আছে। এই যে এখানে এটাই বলা হয়েছে, বলছে যে গাড়ির দ্বারা পেছনের দিকে ঘর্ষণ বল ছোটাতে এফ এর চেয়ে বেশি হয়। মানে কি? মানে হলো তোমাদের ইসাক স্যারের বই এখানে একটু ভুল লিখছে, হ্যাঁ, ওগুলো কারেকশন করে দিছি, এটা ইসাক স্যার থেকে নেওয়া। এখানে প্রতিক্রিয়া বল লেখা অ্যাকচুয়ালি হবে ঘর্ষণ বল। এখানে বলছে যে এফ এইচ এর মান যদি এফ এর চাইতে বড় হয়, তাহলে আমরা কি এফ এইচ মাইনাস এফ এর একটা ভ্যালু পাবো। এখন বলো তো এইটা কোন দিকে ক্রিয়াশীল? এটা সামনের দিকে ক্রিয়াশীল, সামনের দিকে ক্রিয়াশীল, কারণ এফ এইচ এর মান বড়। আমরা শর্তে বলে দিছি, যদি এফ এইচ গ্রেটার দেন এফ হয়, তাহলে কি ঘটনা ঘটবে? ধরে নিলাম এফ এইচ এর মান 100 নিউটন নিয়ে সে সামনে আগাচ্ছে, এফ এইচ এর মান, আর এফ এর মান ধরো 10 নিউটন। তাহলে এফ এইচ মাইনাস এফ এর মান কত হবে? 90 নিউটন। মানে এই 90 নিউটন নিয়ে কিন্তু একদম সে সামনে আগাবে, মানে সামনে আগানোর কথা 100 নিউটন নিয়ে, কিন্তু ওই যে ঘর্ষণ বল তাকে 10 কমাই দিতেছে, এই 90 নিয়ে সে সামনে আগাবে। ক্লিয়ার? এভাবেই ঘোড়া সামনের দিকে এগিয়ে যায়। তারপরে প্রশ্ন, বাতাসে পানি ছিটাবার যন্ত্র কিভাবে কাজ করে? এই যে বাতাসে পানি ছিটাবার যন্ত্রটা দেখতে এরকম। বাতাসে পানি ছিটাবার একটি ঘুরন্ত যন্ত্র নিয়ে এবার যন্ত্রটিকে পানি দ্বারা পূর্ণ করে, তুমি আগে কি করবা? পানি দিয়ে এটা পুরোটা ভরে ফেলবা। পূর্ণ করে বাঁকা নলগুলো, বাঁকা নল কোনগুলো? এই যে 4টা, এগুলো বাঁকা নল। বাঁকা নলগুলোর মুখ একসাথে খুলে দিবা। এই যন্ত্রের মধ্য দিয়ে পানি পাঠালে এরপর কি করবা? ভিতরে তুমি পানি পাঠিয়ে দিবা। বাঁকা নলগুলো সরু মুখ দিয়ে জোরে পানি বের হতে থাকবে, এখান দিয়ে খুব জোরে পানি বের হইতে থাকবে। এর জন্য পানির গতির বিপরীত দিকে প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়। তার মানে কি এই বরাবর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বল পাবো। এই সবগুলো যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তো ফলে কি ঘটনা ঘটবে? যন্ত্রটা ঘুরতে থাকবে, ফলে চারদিকে পানি ছিটকে পড়বে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, বন্দুক হতে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ছুটে যায় কেন? এটা ভরবেগের সংরক্ষণ সূত্রটি ইজিলি ব্যাখ্যা করতে পারবা। আগে ভরবেগের সংরক্ষণ সূত্রটা দিয়ে দিবা, তারপরে কি বলবা? যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে। তো সামনের দিকে যেহেতু গুলি যাচ্ছে একটা ভরবেগ নিয়ে, সো অবশ্যই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি হবে? হ্যাঁ, পিছনের দিকেও একটা ভরবেগ থাকবে, এবং সেই পিছনের দিকে ভরবেগটাই কে প্রাপ্ত হবে? বন্দুকটা প্রাপ্ত হবে, ফলে একটা পশ্চাৎ বেগ পাওয়া যাবে, ঠিক আছে। এর জন্যই আমরা যখন গুলি করি, গুলি সামনের দিকে একটা ভরবেগ নিয়ে চলে যাচ্ছে, ফলে বন্দুকটা পিছনের দিকে একটু ছিটকে যাবে পশ্চাৎ বেগের কারণে। হ্যাঁ, এই পশ্চাৎ বেগটাই কি করে? আমাদের পিছনের দিকে একটা ভরবেগ ক্রিয়েট করে। এটাই হচ্ছে ব্যাখ্যা।
তারপর নেক্সট যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে 4 নম্বরে বলা হয়েছে সুন্দর একটা প্রশ্ন, যে কাঁচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুড়লে কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়। দেখো দেখো তুমি যখন মুভি টুভি গুলো দেখো, ওই যখন গুলি করে তখন দেখবা পুরা গ্লাস কিন্তু ফেটে যায় না, গুলি যেখান দিয়ে ঢুকছে সেই গুলি তো ছিদ্র হয়েছে, চারপাশ হালকা একটু ফাটে, কিন্তু যখন কোনো একটা ঢিল এভাবে ছোড়া হয় তখন পুরো গ্লাসে ফেটে যায়। এখন কোশ্চেন হচ্ছে কেন? এটার ব্যাখ্যার জন্য আমাদেরকে একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এন। ফর্মুলাটা কি? পি ইকুয়াল টু এফ বাই এ। তো যখন আমরা ঢিল ছুড়ি তখন বলতো এফ এর মান কি খুব বেশি নাকি খুব কম? খুব বেশি হয়। কিন্তু যখন আমরা গুলি ছুড়ি তখন তো অনেক জোরে যায়, গতিশক্তি অনেক বেশি হয়, গতিশক্তি অনেক বেশি মানে কি এফ এর মান অনেক বেশি। সো এটা বলতে পারি গুলির এফ এর মান অবশ্যই ঢিলের চাইতে বেশি, ঠিক আছে? সো ঢিলের এফ এর মান কম। তাহলে তোমরাই বলো এফ এর মান যদি কম হয় পি এর মান কি হবে? কম হবে, ঠিক কিনা? তাহলে এটা বলতে পারে ঢিলের ক্ষেত্রে পি এর মানটা কম হবে। আচ্ছা বলো তো পি এবং এর সম্পর্কে এরকম ব্যস্তানুপাতিক, তাহলে পি যদি কম হয় তাহলে ঢিলের ক্ষেত্রে এ কত হবে? বেশি হবে। এ কত হবে? বেশি হবে। তাহলে আমরা এটা বলতে পারি এরিয়াটা হয়ে যাবে বেশি, ঢিলের ক্ষেত্রে এরিয়াটা হয়ে যাবে বেশি। ফাইন, এবার আসো গুলির ক্ষেত্রে। গুলির ক্ষেত্রে এফ এর মানটা কি? আমরা আরেকবার লিখি, হ্যাঁ, পি ইকুয়াল টু এফ বাই এ। গুলির ক্ষেত্রে এফ এর মানটা কি বেশি? এফ এর মান বেশি হলে পি এর মান কি হয়? বেশি হয়। এবার বলো তো পি বেশি হলে এ কি হবে? কমে যাবে না, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এরিয়াটা কি হয়ে যাবে? তাহলে এফ বেশি হলে পি বেশি, পি বেশি হলে এরিয়াটা কমে যাবে। সো এইটা একটা সম্পর্ক, এইটা একটা সম্পর্ক। তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারলাম? এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ঢিলের ক্ষেত্রে এরিয়াটা বেশি হয় আর গুলির ক্ষেত্রে এরিয়াটা কম হয়। এবার বলো তো আমাদের এই প্রশ্নটা সেটা ব্যাখ্যা হয়ে গেছে কিনা? হয়ে গেছে, কারণ গুলি যেহেতু এরিয়া কম হয় সো সে অল্প জায়গা ফাটবে, আর আর যেহেতু ঢিলের ক্ষেত্রে এরিয়া বেশি হয় সে বেশি এরিয়া ফাটবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। পিচ্ছিল পথে চলা কিন্তু কষ্টকর হয় কেন? এটা যদি এক লাইনে উত্তর দাও। ঘর্ষণের কারণে। তো চলো আমরা দেখি, হ্যাঁ, যে পিচ্ছিল পথে কোনো ঘর্ষণই থাকে না, ঠিক আছে, ঘর্ষণহীনতার কারণে। তাহলে এইভাবে বলবা যে পিচ্ছিল পথে চলা কষ্ট হয় কারণ পথ পিচ্ছিল হলে মাটির উপর যথেষ্ট বল প্রয়োগ করা পায়ের পক্ষে সম্ভব হয় না, ফলে পায়ের উপর মাটির প্রতিক্রিয়া বল এবং সাথে সাথে প্রতিক্রিয়া বলের আনুভূমিক অংশটা কম হয়। সেই জন্য পিচ্ছিল পথে চলা কষ্ট হয়। মার্বেলের তৈরি মেঝে বালুকাময় রাস্তায় হাঁটতে একই সমস্যা হয়। ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে যেখানে পিচ্ছিল রাস্তা সেখানে কি হয়? ঘর্ষণ বল খুবই কম হয়। তাহলে আমাদের বেসিক যে ফর্মুলা ছিল আর সমান সমান যে উপাংশটা সেটা কিন্তু ট্যান থিটা, ঠিক আছে? যে ঘর্ষণ বলে যে উপাংশটা এফ সমান সমান আর ট্যান থিটা, তার মানে আমরা এটা বলতে পারি ঘর্ষণ বল যেহেতু খুবই কম তার মানে থিটার মানও কি হবে? খুবই কম। তাহলে ট্যান থিটার মানটাও কি হবে? খুবই কম হবে। এই মানটা যদি খুব কম হয় তাহলে কি ঘটনা ঘটে চলো আমরা বোঝার চেষ্টা করি। এটা আরেকবার পড়ি, হ্যাঁ, একটু বুঝে নেই তখন। যে কারণ পথ পিচ্ছিল হলে মাটির উপর যথেষ্ট বল প্রয়োগ করা পায়ের পক্ষে সম্ভব হয় না, ফলে পায়ের উপর মাটির প্রতিক্রিয়া বল এবং সাথে সাথে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ কম হয়। তো প্রতিক্রিয়া বল জিনিসটা কি? যখন একটা সারফেস থাকে, তুমি যখন এখানে একটা বল প্রয়োগ করো, মাটিও তোমার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে থাকে, ঠিক আছে? আর বল প্রয়োগ করলো, এটাকে দুটো উপাংশ যদি ভাগ করি, এই যে একটা উপাংশ, এই যে একটা উপাংশ, একটা হলো এফ এইচ, একটা হলো এফ ভি ভার্টিক্যাল, আর একটা হলো এফ এইচ। এই যে আনুভূমিক উপাংশটা আছে এটার কথা বলা হইতেছে যে এই আনুভূমিক উপাংশটা কম হয়। কেন কম হয় বলো দেখি? কারণ হচ্ছে যে ওই থিটার মানটা কম, ঠিক আছে, ঘর্ষণ বলটা কম হওয়ার কারণে। ওকে, এর জন্য পিচ্ছিল পথে আমাদের চলাটা কষ্ট হচ্ছে, কারণ আনুভূমিক উপাংশ এফ এইচ এর ভ্যালুটা কম হচ্ছে। ওই যে মনে আছে আমরা যে যখন ঘোড়ার কনসেপ্টটা পড়ছিলাম, এফ এইচ এর মানটা যদি কম হয়ে যায় সেইটা কি ঘটনা ঘটে? তোমাকে সামনে নিতে কম হেল্প করবে, আর এফ এইচ এর মান যদি বেশি হয় তোমাকে সামনে নিতে বেশি হেল্প করবে। ব্যাপারটা এইখানে ক্লিয়ার? সো এটা ঘর্ষণের সাথে কানেক্টেড। তুমি এখানে প্রথম লাইন বলে দিতে পারো যে ঘর্ষণহীনতার কারণে, তারপর এই পুরোটা লিখে দিতে পারো। একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছু দূর থেকে দৌড় দেয় কেন? উত্তর হচ্ছে কি? জড়তার, গতি জড়তার কারণে। তো গতি জড়তা জিনিসটা আসলে কি? তুমি যদি স্থির থেকে হঠাৎ করে লাফ দাও বেশি একটা জড়তা পাবা না, কিন্তু যদি আগের থেকে তোমার একটা জড়তা থাকে তাহলে সে তোমাকে সামনে আগায় নিতে হেল্প করবে। তো চলো বইয়ের ভাষায় শিখি। আমরা জানি স্থির বস্তু হঠাৎ গতিশীল হলে গতি জড়তার কারণে তার পিছনের দিকে হেলে পড়ে। এটা তো তোমরা জানো। এটা কিভাবে? বাসের কথা চিন্তা করো। বাস যখন থেমে থাকে
হঠাৎ করে যখন সেটা চালু হয়, খেয়াল করে স্থির বস্তু হঠাৎ গতিশীল হলে গতি জড়তার কারণে আমরা কোন দিকে হেলা পড়ি? আমরা পিছনের দিকে হেলা পড়ি। এটাও একটা অনুধাবন, চলো এটা শিখি। তো প্রশ্নটা কি, যে বাসে হঠাৎ স্থির বাস হঠাৎ করে চালু হলে কেন আমরা পিছনে হেলা পড়ি? চলো এটার ব্যাখ্যা শিখি। আমাদের পা গুলা কোথায় থাকে বলো তো? বাসে যখন বসে থাকি আমাদের পা কিন্তু বাসের সাথে মানে লাগানো থাকে, ঠিক আছে? জাস্ট মানে বসা অবস্থায় যখন থাকে আমাদের পা কিন্তু বাসের উপরেই থাকে। ওকে, বাসে যে সারফেসটা আছে সেটা ছাদের উপরে না, সারফেসে। আচ্ছা, তাহলে আমার বডির নিচের পার্টটুকু কিন্তু বাসের সাথে কানেক্টেড, ক্লিয়ার? আর বডির উপরে যে পার্টটুকু আছে সেটা কিন্তু বাসের সারফেসের সাথে কানেক্টেড না। ওকে, আচ্ছা, তো বাস যখন সামনের দিকে যাচ্ছে তাহলে বাসের ডিরেকশন সামনের দিকে। এখন আমিও তো বাসে বসে আছি, তাই না? তখন রিয়েল লাইফে কি ঘটনা ঘটে? আমি একটা ধাক্কা অনুভব করি, এবং সেই ধাক্কাটা কোন দিকে? পিছনের দিকে। কেন বলতো? কারণ বাস যে আগাইতেছে বাসের সাথে সাথে কিন্তু আমার বডির উপরের পার্টের চাইতে নিচের পার্ট আগে আগাইতেছে। কারণ ভাই আমার পা তো বাসের সাথে লাগানো, আমার বডির উপরের পার্ট তো বাসের সাথে লাগানো না, ক্লিয়ার? তাহলে আমার পা আগে আগে আগাবে নাকি আমার বডির উপরে পার্ট আগে আগাবে বলতো? আমার পা আগে আগাবে, কারণ আমার পা তো ভাই বাসের সার্ফেসের সাথে লাগানো, বুঝতে পারছো? তুমি না লাগা রাখো তাহলে কিন্তু পিছনের দিকে সেরকম একটা ধাক্কা অনুভব করবা না। আমরা নর্মাল যখন বসে থাকি আমাদের পাটা বাসের সার্ফেসে থাকে, ফলে পাটা কি করবে? বাসের সাথে সাথে সামনে আগে যাবে। এখন তুমি বলো বডির নিচের পার্ট যদি সামনে আগে যায় তাহলে উপরের পার্ট কি হবে? পিছিয়ে চলে যাবে। দ্যাটস ইট, ক্লিয়ার? এতদিন ধরে এগুলো পড়ে আসছো বাট রিজন জানতা না, আজকে আমি রিজনটা বলে দিলাম, একটা অনুদান শিখে দিকে আরেকটা শিখাই ফেললাম। ওকে, তো যাই হোক, এখানে আবার ব্যাক করি যে অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছু দূর থেকে দৌড় দেন কেন? এই যে গতি জড়তার কারণে, যে তার আগের থেকে যদি কোনো একটা জড়তা থাকে সে তাকে কি করবে? সামনে নিয়ে যেতে হেল্প করবে। তো দেখো, তাই অ্যাথলেট স্থির অবস্থান থেকে জাম্প না দিয়ে বেশ কিছু দূর দৌড়ে এসে জাম্প দেয়। এতে তার শরীরে গতি জড়তা প্রভাব কাজ করে এবং এই গতি জড়তা প্রভাবে সে অধিক দূরত্ব অতিক্রম করতে পারে। মানে সে যদি স্থির অবস্থা থেকে গতিশীল হয় তাহলে তার উপর কিন্তু এনাফ পরিমাণ ফোর্স লাগবে, কিন্তু সে যদি আগের থেকে গতিশীল থাকে তার কিন্তু কম ফোর্সে সে বেশি দূরত্ব পথ অতিক্রম করতে পারতেছে। ক্লিয়ার? সো এটার উত্তর ডান, আর ওইটার উত্তর ডান, যেটা আলাদা আলাদা কোশ্চেন ব্যাখ্যা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, রাস্তার বাঁকের ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু হয় কেন? এটা কিন্তু রিয়েল লাইফে বোঝাটা খুব টাফ। যদি সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে জড়িত হয়ে যাও ফিউচারে তখন এটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবা। তো যতটুকু ইন্টার লেভেলে বোঝানো উচিত চলো বুঝি। বাঁকা পথে গাড়ি চলার সময় এর উপর ক্রিয়াশীল বস্তুর অভিমুখী জড়তা গাড়িটিকে ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলতে চায়, ঠিক আছে? এই জড়তা প্রতিহত করার জন্য গাড়িটিকে একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি করতে হয়। মানে কি? মানে হলো যখন এরকম একটা রাস্তা থাকে আমরা যদি সোজা আগাইতে চাই তখন কিন্তু আমরা একটা ধাক্কা অনুভব করি, ঠিক আছে? তো এই ধাক্কাটা হচ্ছে বাইরে ছিটকায় পড়ে যাওয়ার জন্য ধাক্কা। তো আমাদের কি করতে হবে? আমরা যদি ছিটকা না পড়ে যাই তাহলে কি করতে হবে? ব্যালেন্স রাখার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাঙ্গেল করতে হবে। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেটাকে থিটা বলে থাকি, ব্যাংকিং কোণ। ওকে, তাহলে এটা যদি বৃত্তের একটা অংশ হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? আমরা কিন্তু এই যে কেন্দ্র আছে না, হ্যাঁ, আমরা কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করতেছি। কেন্দ্রের দিকে যদি একটা বল প্রয়োগ করি তাহলে তো সেটা সার্কুলার ওয়েতে ঘুরবে। সার্কুলার ওয়েতে ঘুরেই তো দরকার। এই যে রাস্তা যদি এরকম বাঁক থাকে আমি সার্কুলার ওয়েতে ঘুরলেই মানে বৃত্তের একটা অংশ আর কি, যদি আমি ঘুরি তাহলে তো আমি বাঁক নিতে পারবো। আর যদি আমি সোজা আগাই আমি তো ছিটকায় পড়ে যাবো বাইরে। দ্যাটস ইট, ক্লিয়ার? সো অবশ্যই বাঁকের ক্ষেত্রে একটু আমাকে হেলা নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে প্রশ্নটা নেক্সট যে কোশ্চেনটা আমরা সলভ করবো সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, যে ঘূর্ণনক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন? আগে তোমার জানতে হবে কৌণিক বেগটা কি। সো কৌণিক বেগের সংজ্ঞা আগে শিখবা, পরীক্ষা হলে অবশ্যই এটাতে কৌণিক বেগের সংজ্ঞাটা লিখে দিবা। তো কৌণিক বেগ জিনিসটা কি সেটা বুঝতে গেলে আগে রৈখিক বেগ শিখতে হবে। রৈখিক বেগের বেসিক ফর্মুলাটা এস ইকুয়াল ভিটি থেকে আসবে, যে ভি ইকুয়াল টু এস বাই টি। তো রৈখিক বেগের সংজ্ঞা কি? যে একক সময়ে যে পরিমাণ সরণ হয় অথবা সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি? রৈখিক বেগ বলতে পারি। তাহলে কৌণিক বেগ কি হবে? ভি এর জায়গায় ওমেগা হবে। রৈখিকের ক্ষেত্রে যেটা এস, কৌণিকের ক্ষেত্রে সেটা থিটা। তাহলে উপরে কত হবে? ডি থিটা, নিচে কত হবে? ডিটি। তো সংজ্ঞাটা কিভাবে বলবা? যে কৌণিক সরণের পরিবর্তনের হারকে আমরা কৌণিক বেগ বলবো। এখন ওমেগার বেসিকটা হচ্ছে এরকম, উপরে হলো ডি থিটা। ডি থিটা বলতে বোঝায় হলো সে কতটুকু কৌণিক সরণ হয়েছে। কৌণিক সরণ মানে কি? সে একবার পুরো ফুল ঘুরে আসছে, আমরা বলি না পুরোটা 360 ডিগ্রি ঘুরছে।
এইটাই ডি থেটা বা 2 পাই। তাহলে একবার পুরো ফুল ঘুরে আসা মানেই হচ্ছে 2 পাই, আর নিচে কি টাইম। তো একবার পাখার ক্ষেত্রে একবার পুরো ফুল ঘুরে আসতে যে টাইম লাগে, পরবর্তী ঘূর্ণন তো একই টাইমই লাগে, তাই না? যদি না তুমি সুইচ অফ করে দাও, সুইচ অফ করে দিলে তো স্পিড আস্তে আস্তে কমে যাবে। বাট আমি বলতেছি যতক্ষণ চালু আছে তার 2 পাই এবং টি এর মান তো সেম, ফিক্সড। তাহলে 2 পাই বাই টি এর মান যেটা বের হবে ওমেগা, এটাও তো ফিক্সড। ক্লিয়ার? তার মানে কৌণিক বেগটা কিন্তু ফিক্স থাকতেছে। এখন যদি বলো কেন ভাইয়া রৈখিক বেগ কি ফিক্স থাকতেছে না? তো হচ্ছে না, কারণ কি রৈখিক বেগের সাথে শুধু মানের সাথে ডিরেক্ট মানে কানেক্টেড না, দিকের সাথেও কানেক্টেড। তো দিক চেঞ্জ হলে কিন্তু বেগও চেঞ্জ হয়ে যায়। এখানে দিক চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা বিন্দুতে দিক চেঞ্জ হইতেছে। দেখো এই যে এখানে ঘুরতেছে, তুমি এই বিন্দু চিন্তা করো, এটার দিক এদিকে, তুমি এই বিন্দু চিন্তা করো দিক এদিকে, এই বিন্দু চিন্তা করো দিক এদিকে। সো প্রত্যেকটা বিন্দুতে দিক চেঞ্জ হচ্ছে। তাই দিক চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলবো? ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে বলবা যে কৌণিক বেগের মান সমান, কৌণিক বেগ সমান, কিন্তু রৈখিক বেগ কিন্তু সমান না, রৈখিক বেগ চেঞ্জ হয়ে যেতেছে প্রত্যেক মুহূর্তে। ওকে, আচ্ছা। সো 8 নাম্বার শেষ। 9 নাম্বার, বায়ুশূন্য স্থানে রকেট উঠতে পারলেও হেলিকপ্টার পারে না। বায়ুশূন্য স্থানে, খেয়াল করো, বায়ুশূন্য স্থান মানে কি? পৃথিবীর বাইরের কথা চিন্তা করো। জীবনে শুনছো পৃথিবীর বাইরে হেলিকপ্টার চলে? না। কেন না সেটা আজকে আমরা পড়বো। রকেট চলে হলো জ্বালানি পুড়িয়ে উৎপন্ন গ্যাসকে উচ্চ গতিতে নির্গত করে তার প্রতিক্রিয়া বলকে কাজে লাগিয়ে। মানে এই যে রকেট, এখানে যদি গ্যাস থাকে, গ্যাসগুলো নিচের দিকে যায় আর রকেট উপরের দিকে যায়, এভাবে চলে। অপরদিকে হেলিকপ্টার চলে এর পাখার সাহায্যে ঘূর্ণনের মাধ্যমে বায়ুর উপর চাপ প্রয়োগ করে। সো হেলিকপ্টার বানানোই হয়েছে বায়ুর কনসেপ্টের উপর, যে বায়ুর উপর সেইভাবে চাপ প্রয়োগ করে পাখির মতো। তো পৃথিবীর বাইরে কি কোনো পাখি উঠতে পারে? পারে না। আর পৃথিবীর বাইরে কি কোনো হেলিকপ্টার উঠতে পারবে? পারবে না। কারণ কি? হেলিকপ্টার বানানোই হয়েছে বায়ুর উপর সে চাপ প্রয়োগ করবে। পৃথিবীর বাইরে তো বায়ুই নেই। তাহলে বায়ু শূন্য স্থানে কি পাখি উঠতে পারবে? পারবে না। বায়ু শূন্য স্থানে কি হেলিকপ্টার উঠতে পারবে? পারবে না। কিন্তু রকেট পারবে, কারণ রকেট তো ভাই বায়ুর উপর ডিপেন্ডেন্টই না। রকেটটা যে চলবে সে তো গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, গ্যাস যতক্ষণ আছে রকেট ততক্ষণ চলবে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন, একজন দৌড়বিদ দৌড়ের শুরুতে সামনের দিকে ঝুঁকে থাকে কেন? কেন সে আগের থেকে সামনের দিকে ঝুঁকে থাকে? আমরা জানি স্থির বস্তু হঠাৎ চলতে শুরু করলে স্থিতি জড়তার কারণে বস্তুটি পিছনের দিকে হেলে পড়ে, যেটা অলরেডি আগে আমরা পড়ে ফেলছি। এটা স্থিতি জড়তার কারণে। ওকে, ওই যে বাসের যে উদাহরণটা দিয়েছিলাম। আর গতিশীল বস্তু, ধরো সে আগে থেকে গতিশীল আছে, তাহলে সে কিন্তু হঠাৎ তুমি যদি তাকে থামাইতে যাও, তোমার কিন্তু বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। তার কাহিনীটা কি? ওকে থামানোটা টাফ। থামানো টাফ মানে কি? সে বেশি পরিমাণ পথ অতিক্রম করতেছে। দ্যাটস দ্য পয়েন্ট। সো একজন দৌড়বিদ যদি দৌড়ের শুরুতে সোজাসুজি দাঁড়িয়ে থাকেন, তাহলে তার পিছনের দিকে হেলে পড়ার সম্ভাবনা থাকে। এই স্থিতি জড়তা জনিত পিছনের দিকে হেলে পড়া পরিহার করার জন্য দৌড়বিদ দৌড়ের শুরুতে সামনের দিকে ঝুঁকে থাকে। দৌড়বিদ নিয়ে আমরা দুইটা প্রশ্ন পাইছি, খেয়াল করো। একটা ছিল কি, যে সে আগের থেকেই গতি নিয়ে কেন থাকে, ঠিক আছে, ওই যে লং জাম্পের জন্য। ওটার উত্তর শেষ, ওটা গতি জড়তা পুরোপুরি। হ্যাঁ, আর স্থিতি জড়তার দিয়ে এটা ব্যাখ্যা করবা যে আমরা আগে থেকে যদি সামনের দিকে ঝুঁকিয়া থাকি, তাহলে কি ঘটনা ঘটবে? যে স্থিতি জড়তা কি ছিল, এই যে বাসের মধ্যে কি ছিল, বাসের মধ্যে ছিল বাস যখন হঠাৎ করে টান দেয় সে পিছনের দিকে চলে যায়, তাই না? তাহলে আমি আগে থেকেই যদি সামনের দিকে মুখ করে রাখি, আমি ধরো বাসের মধ্যে ঢুকলাম, ঢুকে আমি বসে আছি, আমি ধরো এইভাবে বসে নেই, আমি এমনি সামনের দিকে একটু ঝুঁকে বসে আছি, তাহলে যদি বাস টান দেয় আমি পিছনে সিটের সাথে বাড়ি খাবো? খাবো না, কারণ আমি এমনিতে সামনের দিকে আছি। তো বাস আমাকে স্থিরতার কারণে একটু পিছনের দিকে একটু ধাক্কা দিবে, তো আমি তাহলে সামনের থেকে একটু পিছনে এসে পড়বো, তাহলে আমি সিটে বাড়ি খাবো? বাড়ি খাবো না। সো দ্যাটস দ্য পয়েন্ট। তো তুমি যখন বাসে উঠবা, মাথাটা একটু হালকা সামনে দিয়ে রাখবা, ঠিক আছে? বেশি সামনে দিও না, আবার সামনে আবার এলাকা বাড়ি খেবা। তো বাস যখন হঠাৎ করে একটা টান দিবে, তখন তো পিছনে কিন্তু সিটের সাথে বাড়ি খাবা না, ঠিক আছে? সো এটা সহজ বাংলা ভাষা, এটা কি স্থিতি জড়তার পরিহারের জন্য। ওকে, আচ্ছা। নেক্সট 11 নম্বর অনুধাবন প্রশ্নে কি বলা হয়েছে, যে ঠেলার ক্ষেত্রে লন রোলারকে ভারী মনে হয় কেন? অথবা প্রশ্ন আরেকভাবে থাকতে পারে, যে লন রোলারকে ঠেলারটা টানা সহজ, ব্যাখ্যা করো। তো আমি আমার মতো করে ব্যাখ্যা করে সুন্দর মতো বুঝাই দিই, যে ধরো এটা হচ্ছে লন রোলার। লন রোলার যেহেতু একটা চাকা, সরি বৃত্তাকার দিয়ে বুঝাইলাম। তো তুমি অবশ্যই এটা জানো, লন রোলার একটা যেহেতু যন্ত্র, অবশ্যই তার একটা ওজন আছে। ওজন খাড়া নিচের দিকে ডব্লিউ আকারে কি আসে। এখন ঠেলা জিনিসটা কি আর টানা জিনিসটা কি? ঠেলা মানে হলো এইভাবে ধাক্কা দেওয়া, তাইলে এটা যদি মানুষ হয়, ঠিক আছে, সে তাহলে নিশ্চয়ই এইভাবে ধাক্কা দিতেছে, এই বরাবর এফ বল ক্রিয়াশীল। আর এটা ধরো ভূমি, এটা ধরো ভূমি, ঠিক আছে। এখন এই ভেক্টরটাকে আমি পিছনের দিকে চাইলে বর্ধিত করতে পারি। বর্ধিত করে ধরো আমি এই আনুভূমিক থিটা কোণ ক্রিয়েট করলাম, তাহলে এটা যদি এফ হয়, এটা তাহলে কত হবে? এফ কস থিটা। আর এই বরাবর আরেকটা বল কাজ করতেছে এফ এর, এটা কি হবে? এফ সাইন থিটা।
ক্লিয়ার? তাহলে দেখো তো দুইটা বল একই দিকে কাজ করতেছে, একটা ডাব্লিউ আর একটা এফ সাইন থিটা একই দিকে কাজ করতেছে। তোমরা সবাই জানো একই দিকে কাজ করলে যোগ হয়, তাহলে ডব্লিউ প্লাস এফ সাইন থিটা হবে আমাদের কিসের মান? নিট বলটার মান। ঠিক আছে, তাহলে ঠেলার ক্ষেত্রে নিট বলটা কিন্তু প্লাস হচ্ছে, ওজনের সাথে একটা বল প্লাস হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, ওজনটা বেড়ে যাচ্ছে। এবার চলে যাই টানার ক্ষেত্রে। তো তুমি যখন লন্ডলারকে টানো তখন এটা ধরো ভূমি, এই যে লন্ডলার খাড়া নিচের দিকে ডব্লিউ কে এসে টানা মানে কি এদিকে না, এটা যদি ব্যক্তি হয় টানা মানে কি এদিকেই তো, তাই না? এটা যদি এফ হয় তাহলে এই বরাবর হবে এফ সাইন থিটা আর এই বরাবর হবে এফ কস থিটা, এটাকে যদি থিটা ধরি। ঠিক আছে, তাহলে নিচের দিকে ডাব্লিউ উপরের দিকে এফ সাইন থিটা, তাহলে বলো তো নিট বলটা কত? নিট বলটা হবে অবশ্যই মাইনাস ডব্লিউ মাইনাস এফ। এখন এই দুইটার মধ্যে কোন মানটা বড়? অবশ্যই এই মানটা বড়। তো যে মান বড় ওটা তো আমার জন্য কষ্টকর, কারণ আমাকে এত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আরে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হইতেছে, তার মানে ঠেলাটা আমার জন্য কষ্টকর। আর টানাটা কিন্তু কম, আমার কম পরিমাণ বল প্রয়োগ করতে আসছে, সো আমার জন্য টানাটা ইজি। তার উত্তর কি বলবো? ঠেলার চেয়ে টানা সহজ। ক্লিয়ার? তার মানে এটা শেষ। এই যে এখন চলো আমরা একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাতে এইটাই বলছে, তুমি চিত্র এইটাই দিবা, দেওয়ার পর আমি যেটা পড়াইলাম যে এফ সাইন থিটা নিচের দিকে কাজ করে, তো তুমি যখন হচ্ছে ঠেলো তখন ডব্লিউ প্লাস এফ সাইন থিটা হয়, ফলে প্রকৃত ওজনের চাইতে এই অংশটুকু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের একটু কষ্টকর হয়। আর যখন আমরা টানি তখন কি ঘটনা ঘটে? তখন ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা হয়, ফলে প্রকৃত ওজন ডব্লিউ কিন্তু ওখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কি আমার কম হচ্ছে বল প্রয়োগ করা লাগতেছে। ঠিক আছে, এর জন্যই টানাটা সহজ। তারপর একজন দৌড়বিদ দৌড়ের সময় সামনের দিকে কেন ঝুঁকে থাকে? প্রশ্ন রিপিট হয়ে গেছে, এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয় কেন? কেন্দ্রমুখী বল সব সময় গতিপথের কোন দিকে কাজ করে? লম্ব দিকে কাজ করে। যেমন ধরো এই যে কেন্দ্র বরাবর, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বরাবর কাজ করে থাকে কেন্দ্রমুখী বল এফ। এখন বলো তো যে কোনো বিন্দুতে তুমি যদি ছেড়ে দাও বস্তুটাকে, সে কোন দিকে যাবে? সে স্পর্শক বরাবর যাবে। ধরো একটা ইটকে সুতাতে তুমি বাঁধছো, বাইরে এইভাবে ঘুরেতেছো, হঠাৎ করে যদি ছেড়ে দাও, যদি এই পয়েন্টে ছেড়ে দাও তাহলে বস্তুটা এইভাবে পড়ে যাবে। যদি তুমি এই পয়েন্টে ছেড়ে দাও বস্তু এইভাবে পড়ে যাবে। তুমি যেমনি ছাড়ো না কেন সে কি করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। কার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? এই বলের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এইভাবে বলতে পারি যদি এই পয়েন্টে ছেড়ে দিই, যদি এই পয়েন্টে ছেড়ে দিই তাহলে এটা স্পর্শক এইদিকে। ক্লিয়ার? তাহলে এফ এর সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? সবাই আমরা জানি ডব্লিউ সমান সমান এফ ডট এস। ঠিক আছে, এটা হলো এস এর ডিরেকশন, এটা হলো এফ এর ডিরেকশন। তাহলে এটাকে আরেকভাবে বলা যায় এফ এস কস থিটা। তাহলে 90 ডিগ্রি যদি বসায় দাও, এফ এস কস 90 ডিগ্রি, কস 90 মান কত? 0। তার মানে এখানে আলটিমেটলি আমাদের কোনো কাজ হয় না। ক্লিয়ার? তাহলে এভাবে তোমরা চাইলে ম্যাথ করে দেখাইতে পারো অথবা বাংলাও লিখে দিতে পারো, যেহেতু এটা এফ কস থিটা, থিটা মান 90 ডিগ্রি, সো কোনো কাজ হবে না। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে কি কি জিনিস? একটা হলো বৃত্তাকার গতি, আবার হচ্ছে সুষম। নাম্বার 1, গতিশীল বস্তু সমদ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে হবে। এই যে সুষম বলে দেওয়ার কারণে সমদ্রুতি হইতে হবে। 2 নম্বর পয়েন্ট, গতিশীল বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হবে না। মানের কোনো পরিবর্তন হবে না। মান ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে সে ঘুরতেছিল, 2 মিটার পার সেকেন্ডই থাকবে। গতিশীল বস্তুর বেগের দিকের পরিবর্তন হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুতে দেখো স্পর্শক বরাবর তার কিন্তু দিক চেঞ্জ হচ্ছে। বস্তু কিন্তু ত্বরণ থাকবে, যেহেতু বেগের পরিবর্তন হইতেছে অবশ্যই ত্বরণ থাকবে। বেগের পরিবর্তনকেই সময় সাপেক্ষে বেগের পরিবর্তনকেই তো আমরা ত্বরণ বলে থাকি, তাই না? ত্বরণের সংজ্ঞাই তো এইটা। ওকে, আচ্ছা, পরবর্তী তো আমরা স্লাইডে যদি চলে যাই, 3 নম্বর প্রশ্নটা, যে বৃত্তাকার পথে ঘূর্ণনত কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন হবে। তার মানে রৈখিক এবং কৌণিক গতিশক্তি বেসিকটা জানলে তুমি এটা আনসারটা করতে পারবা। দেখো আমরা জানি কৌণিক গতিশক্তি কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। মানে কি? কৌণিক গতিশক্তি ই কে সমান সমান হ্যাঁ হাফ আই ওমেগা স্কয়ার। আমি বলতে পারি এটা কই থেকে পাইছেন? এটা হচ্ছে বেসিক যে সূত্র আছে না রৈখিক গতিশক্তি, সেখান থেকে আসছে। রৈখিক গতিশক্তির সূত্র কি? হাফ এম বি স্কয়ার। তো রৈখিক যেটা এম, কৌণিক সেটা আই, রৈখিক যেটা বি, কৌণিক সেটা ওমেগা। তাহলে এইখান থেকে এটা বলতে পারি ই কে প্রপোর্শনাল টু ওমেগা স্কয়ার। ঠিক আছে, এবার পড়ো। আমরা জানি কৌণিক গতিশক্তি মানে কি? এই ই কে, এটাকে ই কে প্রাইম নাম দিলে ভালো হয়। ই কে প্রাইম কি বলছে? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার বর্গের সমানুপাতিক। আবার রৈখিক গতিশক্তি মানে কি? এই যে ই কে, হ্যাঁ, এটা হচ্ছে কি? এই যে বেগের, হ্যাঁ, বেগের বর্গের সমানুপাতিক। সো ই কে প্রাইম হচ্ছে ওমেগা স্কয়ারের সমানুপাতিক, আর ই কে হচ্ছে বি এর স্কয়ারের সমানুপাতিক। বৃত্তাকার পথে আবর্তনত কোনো বস্তু যখন ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে আবর্তন করে তখন সমবেগে আবর্তন করে। বেগের কোনো পরিবর্তন হয় না বিধায় কৌণিক গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। এখানে অ্যাকচুয়ালি বেগের না, এটা হবে কৌণিক বেগের। ঠিক আছে, মানে সহজ বাংলা ভাষা এটা ফিক্স থাকে, ওমেগা মানটা ফিক্স থাকে। এটা আমরা অলরেডি আগের একটা উদাহরণে সলভ করছিলাম যে কৌণিক হচ্ছে
কৌণিক বেগ পরিবর্তন হয় না, রৈখিক বেগ পরিবর্তন হলো কৌণিক বেগ পরিবর্তন হয় না। যদি বৃত্তাকার পাতে কৌণিক বেগ সেম থাকে, ব্যাখ্যা করো, এরকম একটা আমরা সলভ করছি। সো ওমেগা যেহেতু ফিক্স থাকে, সো অবশ্যই ই কে প্রাইমও ফিক্স থাকবে, কিন্তু ভি কিন্তু ফিক্স থাকে না, ভি চেঞ্জ হয়। আমি কিন্তু বলছিলাম যে বেগ প্রত্যেক বিন্দুতে চেঞ্জ হতে থাকে, ভি যদি চেঞ্জ হয় তাহলে ই কে চেঞ্জ হতে থাকবে। তার মানে কি বলতে পারি আমরা বলতো, এই যে রৈখিক গতির শক্তি ভিন্ন ভিন্ন হয় আর কৌণিক গতির শক্তি সেম হয়। মনে রাখবা কৌণিক গুলো সেম থাকলেও রৈখিক কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কারণ কি, ওই যে দিক চেঞ্জ হইতেছে, এটার কারণে। আচ্ছা নেক্সট, ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন? দেখো, সংরক্ষণশীল অসংরক্ষণশীল আগে তোমার পার্থক্য জানা লাগবে। তুমি ধরো এ থেকে বিতে নিছো, তোমার 100 পরিমাণ জুল কাজ করা লাগলো, আবার বি থেকে এতে আসো 100 জুল কাজ করা লাগলো, মাঝখানে কি তোমার কোনো এনার্জি লস হয়েছে? হয় নাই, তাহলে এটা সংরক্ষণশীল। আর যদি এ থেকে বিতে নিতে 100 লাগলো, বি থেকে এতে নিতে 120 লাগলো, তাহলে সেটাকে আমরা বলবো অসংরক্ষণশীল। তো চলো ব্যাখ্যাটা পড়ি। যে বলের বিরুদ্ধে করা কাজের পুনরুদ্ধার সম্ভব নয় তাকে আমরা অসংরক্ষণশীল বল বলে থাকি। কোন বস্তুকে একটি মসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। অমসৃণ তলটি আনুভূমিক হলে এই কৃত কাজ বস্তুটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয় না এবং বস্তুটিও কোনো কাজ করার সামর্থ্য লাভ করে না। বস্তুটিকে তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে আনার সময় আবার ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। সুতরাং ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজের পুনরুদ্ধার সম্ভব নয়, তাই ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল এই জন্যই অসংরক্ষণশীল বল, যে কারণ কি আমরা ওই যে আর সেটা ব্যাক করতে পারি না। 100 জুল লাগছে এ থেকে বিতে নিতে, বি থেকে এতে নিতে লাগছে 120 জুল, ওই 20 জুল কিন্তু আমরা আর ব্যাক করতে পারি না। এখানে এটাই বলছে যে এটার আমরা ব্যাক করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, জড়তা ভ্রামক 50 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দেখো 50 কেজি মিটার স্কয়ার, তো 50 কেজি মিটার স্কয়ার জিনিসটা আসলে বেসিকটা কি? সেটা হচ্ছে 1 মিটার স্কয়ারে 50 কেজি। হ্যাঁ, দেখো জড়তা ভ্রামক 50 কেজি মিটার স্কয়ার বলতে বোঝায় একটি দৃঢ় বস্তু কোন একটি স্থির অক্ষের সাপেক্ষে আবর্তিত হতে থাকলে ওই অক্ষ হতে বস্তুটির প্রতিটি কণা দূরত্বের বর্গ। দেখো কণার দূরত্ব বর্গ কই থেকে আসছে? এটা আই হলো এম এর স্কয়ার থেকে আসছে, ঠিক আছে? তাহলে আর এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার, এম এর একক হচ্ছে কেজি। হ্যাঁ, তাহলে কেজি মিটার স্কয়ার, এবং এদের প্রত্যেকের স্তরের গুণফলের সমষ্টি হইতেছে 50। তার মানে কি, আর স্কয়ারের একক মিটার স্কয়ার, তাহলে আমরা এটা বলতে পারতাছি যে আর এর পরিচয়টা কি সেটা জানা লাগবে, আর এম এর পরিচয় কি সেটা জানা লাগবে। আর এর পরিচয়টা হচ্ছে স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে যে অক্ষের সাপেক্ষে দূরত্বটা সেটাই আর, আর প্রত্যেকটা যে কণা আছে যে ঘুরতেছে তার যে ভর সেটা হচ্ছে এম। এখন এক একটা কণার ভর যদি ধরো, একটা প্রথম কণা হচ্ছে m1 এবং তার দূরত্ব হচ্ছে r1, এই যে ধরো এই হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে অক্ষ, এটা ধরো m1, তাহলে এখান থেকে দূরত্বটা হচ্ছে r1, তাহলে m1 এবং r1 এর স্কয়ার যেটা, সেটা হচ্ছে প্রথম কণার জড়তা ভ্রামক, ঠিক আছে? প্রথম কণার জড়তা ভ্রামক। ওকে, এরপর ধরো আরেকটা কণা m2, এটা দূরত্ব ধরো r2, তাহলে এটা কত হবে? m2 r2 স্কয়ার। এরকম করে n সংখ্যক ধরো আছে, অনেক সংখ্যক আছে, এগুলোকে তুমি সব পরবর্তীতে কি করবে? যোগ করে দিবা। তো যোগ করলে এটা কত হবে? সামেশন অফ এম আর স্কয়ার হয়ে যাবে। এইটাকেই আমরা বলবো কে? জড়তা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখো কি বলা হয়েছে, যে জড়তা হতে বলের ধারণা পাওয়া যায় কিনা। এটা অলরেডি আমরা অ্যাকচুয়ালি পড়ে ফেলছি, ঠিক আছে? যে নিউটনের যে প্রথম সূত্রটা আছে সেখান থেকে আমরা এটা পারবো যে এই কোন একটা গতিশীল বস্তু যদি তুমি স্থির করতে চাও তাহলে তোমার বল প্রয়োগ করতে হবে, আবার যদি তুমি স্থির বস্তুকে গতিশীল করতে চাও তাহলে তোমার বল প্রয়োগ করতে হবে। সেটা জড়তার সাথে পুরোপুরি কানেক্টেড, একবার রিডিং দিলেই বুঝে ফেলবা। কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতি ব্যাসার্ধ 0.9 বলতে কি বোঝায়? চক্রগতি ব্যাসার্ধ মানে হচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু 0.9, এটার মিনিংটা কি? আগে তুমি সূত্র লিখে দিবা। কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতি ব্যাসার্ধ 0.9 বলতে বোঝায় 1 কেজি ভরের কোন বস্তুর জড়তা ভ্রামক হচ্ছে 0.81। এখন বলতে পারো আমি আপনি এটা কই থেকে পাইছেন? খুবই সিম্পল, সেটা হচ্ছে যে তুমি বস্তুটাকে 1 কেজি একক ধরে নিবা, ঠিক আছে? তাহলে কে সমান সমান কত হবে? কে সমান সমান কত হবে? যেহেতু রুট ওভার আই বাই এম, তাহলে আই সমান সমান এম কে স্কয়ার, তাই না? স্যার এখানে কিসের মান দিছে? দেখো তো চক্রগতি ব্যাসার্ধ, এটা কে এর মান দিয়ে দিছে 0.9, তাহলে তুমি কে এর মান 0.9 বসাই দাও আর 1 বসাই দাও, 1 × 0.9 স্কয়ার, 9 9 81, তো তাহলে কত হবে? 0.81 হবে, ঠিক আছে? তাহলে আনসারটা আমরা পেয়ে গেলাম 0.81। আশা করি ক্লিয়ার। কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক কখন শূন্য হয়? টাউ এর মান কখন শূন্য হয়? তো আমরা টর্কের সূত্র জানি, টাউ সমান সমান আর ক্রস এফ, ঠিক আছে? বা আমরা আর এফ সাইন থিটা বলতে পারি। উপরিউক্ত সম্পর্ক থেকে এটি স্পষ্ট যে আর এফ এবং সাইন থিটার যে কোনোটি শূন্য হলে কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্কটা শূন্য হবে, অর্থাৎ সাইন থিটা মানটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? সো থিটা মান 0 হলে সাইন থিটা মান 0, আর সাইন থিটা মান 0 হলে টাউ এর মান 0। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো থিটার মানটা 0 হতে হবে। ওকে, তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের নিউটন বলবিদ্যা শেষ। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ রইল। ভালো মতো কিন্তু প্রত্যেকটা কক্ষ শিখে ফেলবে। এগুলো হচ্ছে হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট সাজেশন মূলক, এর বাহিরেও আসলেও আসতে পারে, কিন্তু এগুলো কাদের জন্য এই ক্লাসগুলো? যারা একটু ফাঁকি টাকি দিয়ে আসছো, এতদিন ধরে ভালো মতো কক্ষ পড়া নাই তাদের জন্য। আর যারা A to Z সব করে ফেলছো, তোমরা অবশ্যই
ইসাক স্যারের যত জ্ঞানমূলক অনুধাবনমূলক যে নিচে অনুসন্ধানমূলক কাজ আছে সব করে ফেলবা, অবশ্যই টেস্ট পেপার শেষ করে ফেলবা। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।